নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি প্রাইম নিউজে। শুক্রবার পবিত্র নামাজের মুহূর্তে রক্তে রঞ্জিত হলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। একটি শিয়া ইমামবাড়ির আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারালেন বহু নিরীহ মানুষ। এই নৃশংস আক্রমণ শুধু মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করায়নি, বরং পাকিস্তানের ক্রমবর্ধমান সন্ত্রাস সংকটের ভয়াবহ বাস্তবতাকেও সামনে এনে দিয়েছে ফের একবার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের রক্তাক্ত সন্ত্রাস। শুক্রবারের নামাজ চলাকালীন একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ১৬৯ জন। এই ঘটনায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী নামাজের ভিড়ের মধ্যেই হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। মুহূর্তের মধ্যেই প্রার্থনাস্থল পরিণত হয় রক্তাক্ত দৃশ্যে। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে ত্রাণ ও উদ্ধার কাজ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। ঘটনার জেরে শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসলামাবাদের পুলিশ প্রধান। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য জড়িতদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। তবে কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে প্রশাসন। এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিরীহ মানুষের ওপর এই ধরনের আক্রমণ মানবতা বিরোধী বলে প্রতিক্রিয়া দেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ৩ মাস আগে ইসলামাবাদের G11 এলাকায় জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত এক আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১২ জন। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ধারাবাহিক এই ঘটনাগুলো। এদিকে ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনুযায়ী বুরকিনা ফাসোর পরে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস প্রভাবিত দেশ হল পাকিস্তান। পাকিস্তানের হামলা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে তেহরিকি তালেবান। পাশাপাশি বিলুচ আর্মি এবং ইসলামিক স্টেট খোরাসান গোষ্ঠীর তৎপরতাও উদ্বেগজনক হয়ে উঠেছে। ক্রমে ক্রমে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চল সবচেয়ে বেশি সন্ত্রাস প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তানে। বিশেষজ্ঞদের মতে রাজধানীর বুকে এই হামলা শুধু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই নয়, বরং সামনে এনে দিল ধর্মীয় স্থানে বাড়তে থাকা সহিংসতার ভয়াবহ বাস্তবতাকে। রিপোর্ট নিউজ নাও। বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের নিজেদেরকে চেনার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা বর্দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে নিজেদের সক্ষমতা চেনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে পরীক্ষা পে চর্চার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু এখানে শুধু এই কয়েকজন যারা উপস্থিত ছিলেন আজকে ওনার নিউ দিল্লির বাসভবনে, তাদের জন্য না, সমস্ত স্টুডেন্ট যারা ভারতবর্ষে আছেন, ইভেন বিদেশেও যারা এই পরীক্ষা পে চর্চা যুক্ত হয়েছেন, আমার কাছে যা খবর আছে, তার কাছেও কিন্তু একটা মেসেজ এজ ইট উনি সবার সাথে কথা বলছেন। আজকে আমরা যদি বিবেকানন্দজির কথা, আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের ব্রেনের ভিতরে এত নলেজ আমরা নিজেরাই সেটাকে আমরা জানি না। বলছেন উনি কি বলছেন যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির যা লাইব্রেরি যে তার যে তৈরি করা মশলা, তা নিজের একজন ব্যক্তির কাছে সেটা কিছুই। অর্থাৎ আমরা নিজেদেরকে যদি আমরা চিনি, এত জ্ঞান বীজ ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভিতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নগণ্য।
তো এই যে বিষয় নিজেকে যে চিনা স্ট্রেস, এই পরীক্ষার থাকলে একটা বাড়ি ঘরে অশান্তি, একটা গার্জিয়ানদের ঘরের ভিতরে একটা সাংঘাতিক অবস্থা যে পরীক্ষা আছে নো ডক, হয় না এরকম একটা সাংঘাতিক অবস্থা, তার থেকে বেরোবার জন্য উনি সেটা ফিল করতেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে আমাদের যে মানে বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে শারীরিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট, তাই বৃত্তিমূলক শিক্ষা এবং শারীরিক শিক্ষাকে উভয়কে মূল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করার জন্য কি করা? না, আমাকে প্রশ্নের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেছে এটা মুখ্যমন্ত্রী পরীক্ষাতে চর্চা, এটার উপরেই আলোচনা। ঠিক আছে, কাজে তুমি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমি ঠিক আছে আমারটা আমি বলবো, তুমি যখন জিজ্ঞেস করবে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি আজকের এই অনুষ্ঠানে কি শিখলে? না, এই অনুষ্ঠান থেকে যে মনের মধ্যে পরীক্ষা সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ছিল যে কি করা উচিত বা কি মানে করলে আমাদের পড়াশোনার বা ভবিষ্যতের যে ড্রিমটা সেটা সফল করা যায় তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। উনি বলেছেন যে অনেক সফল ব্যক্তিত্বদের যে বায়োগ্রাফি আছে সেগুলি পড়ার উদ্দেশ্য, সেটার জন্য আমি খুব গর্বিত। বোর্ড পরীক্ষা শুরুর আগে শুক্রবার ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে পরীক্ষা পে চর্চা 2026-এ সরাসরি মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে দিশা দেখানো হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা কর্মসূচির 9ম সংস্করণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অমানবিক, চরম বর্বরতা এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উচ্ছেদকৃতদের নাম নথিভুক্ত করে তাদের উপযুক্ত পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্মার্ট সিটি প্রকল্পকে ঘিরে উচ্ছেদ অভিযানে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্মার্ট সিটি নামে উন্নয়নের কথা বলা হলেও হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গড়ে তোলা হয়নি কোনো বিকল্প পুনর্বাসন ব্যবস্থা বলে অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। সরকার, রাজ্য সরকারই হোক বা এটা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের যেমন দায়িত্ব নাগরিকদের স্বাচ্ছন্দ্য, ঠিক তেমনি যারা ফুটপাথবাসী, রিক্সা চালক, অটো চালক, যারা ভ্যান চালক, তারাও নাগরিক। তো সরকারকে সেরকম ভাবে করতে হবে। বামফ্রন্ট সরকার 2 ক্ষেপে 35 বছর ছিল, কোনো দিন বুলডোজার নামায়, কোনো দিন এরকম ভাবে নির্মম ভাবে করতে হয়নি। এই সিটি সেন্টার গড়ে উঠেছে, সেখানেও দোকান ছিল অনেকগুলো, সিটি সেন্টার তৈরি করে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। শুধু যারা ছিলেন তাদেরকে বসানো না, আরো নতুন করে লোক সেখানে বসেছে। উমাকান্ত স্টেডিয়াম তৈরি করা হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামের এই উত্তর দিক এবং দক্ষিণ দিক, এই আইজিএম এর অপোজিটে, সেখানে শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামের নিচে দোকান করে সেখানেও প্রায় গোটা 30 থেকে 40টা ব্যবসায়ীকে, এরকম যারা এই কি বলে হকারদেরকে জায়গা দেওয়া হয়েছে। তো এই সরকার পারে না, ট্রিপল ইঞ্জিনের সরকার। স্মার্ট সিটিতে নাকি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে ইতিমধ্যে। তো কোথায়, কেন এই হকারদের জন্য নতুন করে একটা বিপণী বিতান বা এরকম মার্কেট তৈরি হলো না? নতুন কোনো বিপণী বিতান বা নির্দিষ্ট বাজার গড়ে না তুলে সরাসরি উচ্ছেদ চালানো চরম অমানবিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যেসব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, তাদের তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এরা এইভাবে উচ্ছেদ করে কদিন বাদে আবার হকারদের বসিয়ে দেয়। অভিযোগ, স্থানীয় মণ্ডলের নেতারা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা খেয়ে বসেন না, তোমাদের কেউ উচ্ছেদ করবে না। এবার যে ভাঙলো, লুট করলো, মালামাল সবাই দেখিয়েছে। এদের যে লাইসেন্স দিয়েছে এই কর্পোরেশন, কাজে আমি বলবো যাদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে এবং হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সরকার তাদের তালিকাভুক্ত করুন। মিউনিসিপাল কর্পোরেশন সরকার মিলে
এবং তোমাদের সরকার আছে কেন্দ্রে, খালি জায়গা দেখে সেখানে এরকম বহু সুবিধাযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবস্থা করুন। এটা না করে এরকম উচ্ছেদ করা, এটা চরম মানে বর্বরতা, অগণতান্ত্রিক এবং অমানবিক। স্মার্ট সিটি প্রকল্প তখনই অর্থবহ হবে যখন তা শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি সুরক্ষা দেবে সাধারণ মানুষের জীবিকা ও অধিকারেরও। পুনর্বাসনহীন উচ্ছেদ উন্নয়নের গ্রহণযোগ্য মডেল হতে পারে না বলে উল্লেখ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সার্বিক পরিস্থিতিতে এই উচ্ছেদ অভিযান ঘিরে রাজনৈতিক চাপানোতর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। বর্তমান পরিস্থিতি রাজ্য প্রশাসনের সামনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, অবকাঠামোর সঙ্গে সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছ নীতি প্রয়োগ না করলে স্মার্ট সিটির ধারণাই প্রশ্নের মুখে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেপো রেট অপরিবর্তিত রেখে ঋণ গ্রহীতা ও বাজারকে স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একই সঙ্গে জিডিপি ও মুদ্রাস্ফীতির পূর্বাভাসে সামান্য সংশোধনের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিল আরবিআই। চলতি মুদ্রানীতি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রেখে 5.25% রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে গৃহঋণ, গাড়ি ঋণ ও অন্যান্য ব্যক্তিগত ঋণের ইএমআই আপাতত বাড়ছে না, যা বড় স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য। শুক্রবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমলেও বৈশ্বিক অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সুদের হার অপরিবর্তিত রাখা নেওয়া হয়েছে সিদ্ধান্ত। The Monetary Policy Committee met on 4th, 5th and today to deliberate and decide on the policy repo rate. After a detailed assessment of the evolving macroeconomic conditions and the economic outlook, the MPC voted unanimously to keep the policy repo rate unchanged at 5.25%. Consequently, the STF rate remains at 5% and the MSF rate and the bank rate at 5.5%. The MPC also decided to continue with the neutral stance. 2025 সালে মোট 4 দফায় সুদের হার কমিয়ে প্রায় 1.25% হ্রাস করেছে আরবিআই। ডিসেম্বর মাসে শেষবারের মতো রেপো রেট 0.25% কমিয়ে নামানো হয় 5.25%। প্রায় 5 বছর পর এই ধারাবাহিক সুদ কমানোর সিদ্ধান্ত গতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অর্থনীতিতে। এদিন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছে আরবিআই। 2026 সাল অর্থ বছরের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে 7.4% করা হয়েছে। পাশাপাশি খুচরা মুদ্রাস্ফীতির পূর্বাভাসও 2% থেকে সামান্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2.1%। সামগ্রিক মুদ্রাস্ফীতি এখনো আরবিআই এর সহনীয় সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে আরবিআই গভর্নর। The Indian economy is in a good spot with strong growth and low inflation. Inflation remains below the tolerance band and its outlook continues to be benign. High-frequency indicators suggest continuation of the strong growth momentum in Q3 this year and beyond. With the signing of a landmark trade deal with the European Union and the US trade agreement in sight, growth momentum is likely to be sustained for a longer period. Global growth, supported by tech investments, accommodative financial conditions, and large-scale fiscal stimulus, is expected to be marginally stronger this year. আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় ছোট অঙ্কের জালিয়াতি লেনদেনের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি নতুন কাঠামো চালুর প্রস্তাব করা হয়েছে। এতে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করছে অর্থনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যতের নীতিগত পদক্ষেপ নির্ধারণে নতুন তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করা হবে এবং এপ্রিল মাসে পরবর্তী নীতি বিবৃতিতে পুরো বছরের জন্য মুদ্রাস্ফীতির বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করা হবে বলে জানিয়েছে আরবিআই। সামগ্রিকভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ইতিবাচক, জিডিপি পূর্বাভাস এবং গ্রাহক সুরক্ষায় নতুন উদ্যোগ, এই তিনটি বিষয় মিলিয়ে ভারতের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল ও নিয়ন্ত্রণ পথে এগোচ্ছে বলে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নির্মীয়মান বিভিন্ন পর্যটন পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে কৈলাসহর সফর করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সফরের শুরুতেই তিনি কৈলাসহরের সোনামুখী এলাকায় যান এবং সেখানে 40 একর জায়গা জুড়ে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার পার্কের কাজ পরিদর্শন করেন। এরপর কৈলাসহর শহরের ওপর নির্মীয়মান 49 কোটি ট্যুরিস্ট লজের কাজও খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বর্তমানে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজে প্রায় 40% সম্পন্ন হয়েছে। আগামী 1 বছরের মধ্যে সমস্ত কাজ শেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মূলত 49 কোটি পর্যটন ক্ষেত্রকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই বাস্তবায়ন করা হচ্ছে এই বৃহৎ প্রকল্পগুলো। বছরের মধ্যে সারা রাজ্যের পর্যটনের যে পরিকাঠামো নতুনভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি, তাতে অনেকটা সফলতাও এসছে এবং আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্পূর্ণভাবে আমাদের যে অনগোয়িং প্রজেক্টসগুলো আছে, যেগুলো এডিবি ফান্ডেড, স্বদেশ দর্শন ফান্ডেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের সিডবি, প্রত্যেকে এই ফান্ডেড সমস্ত প্রজেক্টগুলো আমরা সম্পন্ন করব এবং সারা রাজ্যের এই পর্যটন ক্ষেত্রগুলো একটা বিশ্ব মানচিত্রে নতুন রূপ আমাদের ধারণ করবে। তো স্বাভাবিকভাবে এটা ত্রিপুরাবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজ যে গতিতে এগুচ্ছে, আমরা স্যাটিসফাইড যে কাজ ভালো গতিতে এগুচ্ছে এবং আগামী 8 থেকে 10 মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে হ্যান্ডওভার হবে ট্যুরিজম দপ্তরের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ উদ্বোধন করবেন। মেঘালয়ে অবৈধ কয়লা খনির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল হাইকোর্ট। পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় এক ভয়াবহ বিস্ফোরণে 18 জনের মৃত্যুর ঘটনায় অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত। মেঘালয়ে অবৈধ কয়লা খনির অব্যাহত কার্যক্রম নিয়ে কড়া দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে হাইকোর্ট। পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাগ্গু এলাকায় একটি কথিত অবৈধ কয়লা খনিতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 18 জনের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এইচ.এস. থাঙ্কিউ এবং বিচারপতি ডব্লিউ দিয়াংডুভের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি গ্রহণ করে স্বতঃপ্রণোদিতভাবে চলতি বছরের 14 জানুয়ারি একই ধরনের একটি মর্মান্তিক ঘটনার রিপোর্ট থাকা সত্ত্বেও জেলায় অবৈধ কয়লা খনির কার্যক্রম অব্যাহত রয়েছে, যা খনির উপর জারি থাকা নিষেধাজ্ঞা এবং আদালতের পূর্ববর্তী নির্দেশনা সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে আদালত। বারবার ঘটে যাওয়া এই ধরনের দুর্ঘটনা গুরুতর প্রশাসনিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে। এই প্রেক্ষিতে আদালত পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। খনি মালিক, অপারেটর এবং অবৈধ খনির সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত সরঞ্জাম, নথিপত্র ও অপরাধমূলক উপকরণ জব্দ করার দেওয়া হয়েছে নির্দেশ। বিস্ফোরণে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবিলম্বে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ প্রদান নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মানবিক দিকটি গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে। জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারিনটেন্ডেন্টকে আগামী 9 ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হতে তলব করেছে হাইকোর্ট। সেই সঙ্গে এখনো পর্যন্ত গৃহীত পদক্ষেপ, গ্রেপ্তার, জব্দ এবং জেলায় অবৈধ কয়লা খনির ধারাবাহিকতা রোধে না ব্যবস্থার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে নির্দেশ। এছাড়াও বিদ্যমান আইনগত নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী দুর্ঘটনার পরেও কিভাবে এই নিষিদ্ধ কার্যকলাপ চলতে দেওয়া হয়েছে সে বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে আদালত। আদালত সতর্ক করে জানিয়েছে, কর্তৃপক্ষ যদি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে জারি করা হবে আরো কঠোর নির্দেশ। রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।